আনসারটা বলেন, মিলাইনি। দাঁড়া আমি দেখি। ওই ক্যালকুলেশন গুলি না অনিন্দ? Yes sir, try it yourself. এক মিনিট দাঁড়া দেখতে চলি। কত নম্বর কথা বললি? তা 1 এর আনসারটা বলেন, 2 আনসারটা বলেন, শুধু আনসার মিলাইনি। ওয়ান এর আনসারটা সম্ভবত 88 পয়েন্ট সামথিং ছিল। 80% ইমপ্লিউটি বলছে তো স্যার। কত মাইনাস করবি? 13 12 কত? আচ্ছা 13.3 আসছে। হ্যাঁ, টুটা সম্ভবত 95% ছিল, 97%। এই টুটা মনে আছে তোমাদের? আমার তো 97.2। হ্যাঁ ঠিক আছে, এরকমই ঠিক আছে, 97 ঠিক আছে। আর থ্রি তো বলে দিলাম, এই যেটা ফর্মুলা SN3 OR 4। আচ্ছা ঠিক আছে, আবার চেষ্টা করব। আচ্ছা না পারলে দেখা যাবে আচ্ছা স্যার। ঠিক আছে, হ্যাঁ দেখা দেবো, সমস্যা নেই। আচ্ছা লাস্ট ক্লাসে আনসারটা কি n = 3 আসছিল, এই তো? n = 3, হ্যাঁ 3। আচ্ছা হ্যাঁ, এখানে আমাদের আমরা এখন যেটা শুরু করবো খেয়াল করাই, তাহলে ক্যালকুলেশনের আমি বলি, ক্যালকুলেশনের টেস্ট। আমি একটা কথা বলি, তোমাদের ক্যালকুলেশন টেস্ট আমি লিখে দিব, কিন্তু তোরা নিজেরা পরীক্ষা দিবি, আমি ইনভিজিলেটর থাকবো না, ঠিক আছে? ক্যালকুলেশন দিব গুগল ক্লাসরুমে, আমি ইনভিজিলেটর থাকবো না। তার মানে আপনি হার্ড দিচ্ছেন? এটা কি না, মানে হার্ড দেওয়ার যাবেই, কিন্তু আমাকে কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না, ফোনও করা যাবে না। হ্যাঁ, তোরা নিজেরা আলাপ কর, কোনো সমস্যা নাই, এটা তোদের ব্যাপার, যার যা খুশি। কিন্তু ব্যাপারটা হলো যে এটার রেজাল্টের উপরে সব কিছু ডিপেন্ড করতেছে। মানে বস, তোরা কি চিটিং করবি না ফিটিং করবি, তোদের ব্যাপার। আচ্ছা যাক, আমরা আমাদের কাজ করি। এখন আমরা লাস্ট ক্লাসে এটা পড়াইছি, আমি নেক্সট ক্লাসে আমি টাইমে আমি আমি বলে দেবো যে কখন আমি এটা, ঠিক আছে, আমি আপলোড করে দিব, তোরা নেক্সট ক্লাসে পরীক্ষা দিবি, ঠিক আছে? আমি আগে আপলোড করে দিব, তোদের সময় মতো তোরা পরীক্ষা দিবি, ক্যালকুলেশনের পরীক্ষা শুধু যা। কিন্তু আমাকে ফোন টোন কেউ কিছু করতে পারবি না,
যা বোঝোস নিজে করবি, কোশ্চেন ভুল থাকলে ভুলই অ্যান্সার করবি, আমি ফুল মার্ক দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, দেখো এই আমরা আজকে যেটা শুরু করব এখন, সেটা হলো আমরা লাস্ট কতটুকু পড়াইছি বলো তো, লাস্ট কি পড়াইছি? এই লাস্ট কি পড়াইছি? ইলেকট্রোকেমিস্ট্রি কতটুকু পড়াইছি? They're combining two half cells combined protein. to half cells. ও আচ্ছা, কম্বাইনিং টু হাফ সেল, হ্যাঁ ঠিক আছে, গুড। কম্বাইনিং টু হাফ সেলে আমাদের সম্ভবত একটা ডায়াগ্রাম দিছিলাম আমরা নাকি? ক্লোরিন গ্যাসের ডায়াগ্রাম দিছিলাম আমরা। Sir, chlorine একটা দিয়েছেন। ক্লোরিন হ্যাঁ ওটাই। আমি সেটাই বলতেছি, ক্লোরিনটা দিছি, হ্যাঁ ঠিক আছে। এবার নাম্বার তোমরা লিখবা হলো নাম্বার 2। নাম্বার 2টা লিখবা হলো হাফ সেল কন্টেনিং আয়ন্স। নাম্বার 2 তে লেখো হাফ সেল কন্টেনিং আয়ন্স of the same element in different oxidation states. আচ্ছা, হ্যাঁ সেক্ষেত্রে আমরা আমাদের যেরকম করতে হবে সেটা একটু ভালো করে খেয়াল করো। এটা একটু বোঝার জিনিস, ভালো করে বুঝে নাও। half cell containing হেডিংটা ion. আরেকটু বলতে পারবেন? হ্যাঁ আমি বলি হাফ সেল কন্টেনিং আয়ন্স অফ দি সেম এলিমেন্ট স্যার একটু আগে কি বললেন? আমি বলছি হাফ সেল কন্টেনিং আয়ন্স অফ দি সেম এলিমেন্ট ইন ডিফারেন্ট অক্সিডেশন স্টেটস, মানে এলিমেন্ট সেম কিন্তু অক্সিডেশন স্টেটটা ডিফারেন্ট হবে, আমি সেটা বলছি, আর কিছু না। ঠিক আছে, ধরো আমরা যদি এবার একটু দেখাই এরকম এক্সাম্পল। আমরা ধরো এরকম ডায়াগ্রামটা খেয়াল করে সবাই, এটা দেওয়া আছে আমাদের 3+ aqueous প্লাস ইলেকট্রন ইকুইলিব্রিয়াম আয়রন 2 aqueous, এখানে লেখা থাকে কিভাবে E0 প্লাস 0.77 ভোল্ট। ঠিক আছে, আমাদের এটা দেওয়া আছে। এখন দেখো এখানে কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম কিন্তু আয়রন 3 এর সাথে আয়রন 2 এর সাথে। আমি কি বলছি বুঝছো না বুঝো নাই? মানে এটা নিচে লেখো, সমস্যা নাই, যে E0 এখানে হবে আর কি, E0টা ইটালিক হয় আর কি, একটু বাঁকা করে দেয় আর কি। E0 প্লাস 0.77 ভোল্ট। এখন তুমি দেখবা তোমার যে দেওয়া আছে এইটার সাথে এটা ইকুইলিব্রিয়াম আছে, তাহলে এখানে দুইটাই মেটাল আয়ন, এখানে আমরা ইউজ করতে পারবো না, তোমার আয়রন ইউজ করতে পারবো না। কারণ কি? কারণ আয়রনটা হলো মেটাল, ও নিজের রিয়াকশনটা ইম্পার্ট করে যাবে। তাহলে আমাদের ইউজ করতে হবে, দেখো যখন এর দুইটাই মেটাল আয়ন আছে, দুইটাই যখন মেটাল আয়ন থাকে, তিনটাও থাকতে পারে, আমাদের কোনো সমস্যা নেই, দেখাচ্ছি আমরা। সেক্ষেত্রে ডায়াগ্রামটা আমাদের অনেক সময় আঁকতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব, এই দেখো এটা হলো প্লাটিনাম ওয়্যার নিব, আর এইটা নিব হলো আমাদের প্লাটিনাম, এই যে সলিউশনটা এই পর্যন্ত থাকবে এভাবে কানেক্ট। এটা হলো প্লাটিনাম ওয়্যার, প্লাটিনাম ইলেকট্রোড বলতে পারো, ইলেকট্রোড, হ্যাঁ এইটা হলো প্লাটিনাম। ঠিক আছে, আমাদের এটা হলো প্লাটিনাম, এটা হলো মানে ওয়্যারটা হিসেবে কাটবো, এটা হলো প্লাটিনাম, এটাও প্লাটিনাম, এটা প্লাটিনাম, এটা প্লাটিনাম ওয়্যার বলো, প্লাটিনাম ওয়্যার, এটা হলো আমাদের প্লাটিনাম। আর এখানে সলিউশনে থাকবে, এই সলিউশনে থাকবে আমাদের আয়রন 3 আর আয়রন 2 দুইটাই 1 মোল পার ডিএম কিউব আয়রন 3 আয়ন নিব, আর হলো 1 মোল পার ডিএম কিউব আয়রন 2 আয়ন নিব। দেখো এইভাবে ডায়াগ্রামটা আমাদের ড্র করতে হবে, মানে মেটাল আয়নটা থাকার জন্য আমাদের কি করতে হবে, করলে আমাদের
আয়রনটা থাকবে হলো আমাদের হিসেবে, মানে প্লাটিনামটা থাকবে হলো যার ভিতরে ইলেকট্রনের ইটা হবে। এখানে 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 এটা যেহেতু গ্যাস না, সেজন্য আমরা সলিউশনের ভিতরে রাখতে পারি। কি কনফিউশন আছে কারো? স্যার হ্যাঁ বলো। ওই পরীক্ষার যোগে আমাকে জিজ্ঞাসা যে প্লাটিনাম ওয়েলের ফাংশন মানে কি হাইড্রোজেন সেলে প্লাটিনাম ওয়েলের ফাংশনটা কি? একটা হচ্ছে টু বললাম টু এস্টাবলিশ দ্য ইকুইলিব্রিয়াম বিটুইন H+ and H2 গ্যাস কুইকলি, আরেকটা কি? আর আরেকটা হলো ফাংশনটা হলো তোমার এটা তো ইলেকট্রিক্যাল মানে অরবিটাল মানে ইলেকট্রনের ফ্লোট অরবিটাল হবে, ইলেকট্রনের হিসেবে কাজ করবে। তো কারণ একটা হাইড্রোজেন কন্ডাক্টর। হ্যাঁ এই কন্ডাক্ট করতেছে না, এটা ওয়্যারটা কানেক্ট করতে ইয়েস হবে না, ইয়েস 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 এটার জন্য। ওকে। স্যার স্যার এটা কি প্ল্যাটিনাম ব্ল্যাক দিয়ে কভার করা? সমস্যা নাই, এখানে আমাদের সলিউশনের ভিতরে যেভাবে দেয় কোনো সমস্যা নাই, এটা তো গ্যাস না, ঠিক আছে? তুমি প্ল্যাটিনামের ফয়েল নিলে হবে, কোনো সমস্যা নাই, এটার জন্য সমস্যা নাই। আচ্ছা প্ল্যাটিনাম ব্ল্যাকের কি ওদের অ্যাক্টিভিটিটা বেশি আর কি, এটাই আর ব্যাপার, আর কিছু না। লেখা হয়েছে এটা সবার? না স্যার। এটা লিখে রাখো, আমরা এবার আরেকটা ইকুয়েশন লিখতেছি। এখানেও লেভেল করতে আসে কিন্তু সব 2-3 মার্কস থাকে। এবার আমরা আরেকটা করতেছি হলো ম্যাঙ্গানেট প্লাস 8H প্লাস 5 ইলেকট্রন Mn2 প্লাস aqueous 4H2O লিকুইড, আর এখানে E0 ভ্যালু প্লাস 1.52 বল। এগুলি দেওয়া থাকবে, তো মুখস্থ করতে হবে না। ঠিক আছে, রাখা হয়েছে সবার? সবার রাখা হয়েছে? এটা অনেকটা একই রকম। এটা সব একই রকম। এখানে আমাদের 3টা আয়ন আছে, 1 মোল পার ডিএম কিউব। একটা হলো Mn, সরি মাইনাস দিচ্ছি, এটা মাইনাস হবে, সরি এটা প্লাস দিলাম, সরি এটা মাইনাস দিই। হ্যাঁ, এটা হলো আমাদের Mn4 মাইনাস aqueous, Mn2 প্লাস aqueous, আর হলো H প্লাস aqueous। 3টা আয়ন আছে। ঠিক আছে, কি বুঝতে কারো সমস্যা আছে? হ্যালো স্যার এখানে আসলে কি হইতেছে? এখানে দেখো ব্যাপারটা হলো কি, এই জিনিসটা ইকুইলিব্রিয়াম আছে কার কার সাথে? এই আয়নটার সাথে ইকুইলিব্রিয়াম আছে। তাহলে আমাদের এটা হলো হাফ ইকুয়েশন, এটা হলো রিডাকশন হাফ ইকুয়েশন। আমাদের মানে ইলেকট্রোকেমিস্ট্রিতে সব ইকুয়েশন গুলি আমরা রিডাকশন ফর্মে লিখবো, ঠিক আছে? আমরা অক্সিডেশন ফর্মে করে করতে পারি, কিন্তু আমাদের একটা তোমার হলো কি বলে এটাকে মানে একটা সাইড নিয়ে আমাদের কাজ করতে হবে। জিনিসটা বললাম আমাদের হলো কি বলে, ধরো আমরা যেটা অক্সিডাইজ সেটা আমি লেফট হ্যান্ড সাইড রাখবো, এটা কনভেনশন অনুসারে আমরা অক্সিডেশন দিয়ে করতে রিডাকশন দিয়ে করতে পারি। তাহলে কোনটা অক্সিডেশন দেবো কোনটা রিডাকশন দেবো তখন আমাদের কনফিউজ হতে পারে। সেই জন্য আমরা সবসময় ইউজ করবো রিডাকশন ভ্যালুটা। এটা হলো রিডাকশন পটেনশিয়াল ভ্যালু, মানে ইকুইলিব্রিয়ামটা এদিকে যাবে, এটা ভ্যালুটা এইটা। যদি উল্টা দিকে যায় তাহলে ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, কমতে থাকবে বাড়তে থাকবে, সেটা আমরা দেখবো কি হয়, সেটা ডিপেন্ড করবে। আচ্ছা, এখন কথা হলো আমাদের যে আমাদের এই আয়নটা এই 3টা যে আয়নগুলি থাকবে সেই আয়নগুলির আমাদের অ্যাকোয়াস সলিউশন নিতে হবে এবং তাদের কনসেপ্ট থাকবে 1 মোল পার ডিএম কিউব। আমরা এই আয়নগুলি নিলে সলিউশনে এরা ইকুইলিব্রিয়ামে থাকবে, এই ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ হবে এই সলিউশনে। এটা বোঝাচ্ছে, আর কিছু।
এখন তোমার কোশ্চেন কি আমাকে বলো। হ্যাঁ বলো কি কোশ্চেন, কোনো কোশ্চেন তাহলে করো। কোশ্চেন আছে? হ্যালো, No, sir. আচ্ছা ঠিক আছে, নাও লেখো। এটা তাদের লিখতে হবে। এগুলি না বুঝলে ঠিক মতো আচ্ছা, আপনি কোশ্চেন কি করে নেও। কেমিস্ট্রি কোনো টিচারের কাছে পড়ছেন নাকি সবসময় একা একা পড়ছেন? না, টিচারের কাছে তো অবশ্যই পড়ছি, পড়বো না কেন। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে ই নটের ভ্যালুটা কেমনে বের করবে? ওই নোটের ভ্যালুটা এটা দেওয়া থাকবে, মানে এটা ক্যালকুলেশন করে ওই যে আমরা লাস্ট ক্লাসে করালাম না, হাইড্রোজেন ইলেকট্রোড, তারপর হলো হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করে বের করেছিল জিঙ্কেরটা। তাহলে আমরা যখন এই দুটো হাফ সেল কানেক্ট করব, ঠিক আছে, একটা সেল সেল হবে, ওই সেলের সাথে আমাদের যে ভোল্টেজ ডিফারেন্স যেটা হবে সেটা হলো এটা। এটা ক্যালকুলেশন করে সব বের করা আছে, বুঝো নাই? স্যার এখানে এই ম্যাঙ্গানিজের সাথে কার্টেট কম্পেয়ার করা হয়েছে। কার? মানে ম্যাঙ্গানিজের সাথে কার্টটা কম্পেয়ার করছি, হাইড্রোজেনেরটা। না না না, মানে আমাদের কথা হলো কি, মেইনলি তো আমাদের হচ্ছিল এইটা আর এইটা আয়ন, ঠিক না? কিন্তু আমাদের এই সলিউশনে অ্যাসিডিক মিডিয়া থাকতে হবে, ঠিক আছে? পড়ছো না তোমরা অ্যাসিডিফাইড? হ্যালো, স্যার কি বলুন স্যার, শুনতে পারিনি। কোনটা ভালো করে শোনো, অ্যাসিডিফাইড? এটা কি অ্যাসিডিফাইড না, এইচ প্লাস অ্যাসিডিক, অ্যাসিডিক স্যার মিডিয়াতে অ্যাসিডিফাইড। এই রিয়াকশনটা হয়। এটা অ্যাসিডিফাইড না হলে রিয়াকশনটা আমাদের অনেক অন্যরকম ভাবে হয়। তাহলে অ্যাসিডিফাইডটা কেন করতে, আমরা এই অ্যাসিড শুধু সালফুরিক অ্যাসিড ইউজ করতে পারবো, নাইট্রিক অ্যাসিড ইউজ করতে পারবো না, তারপর হাইড্রোক্লোরিক ইউজ করতে পারবো না, কেন পারবো না? আমরা এই চ্যাপ্টারেই ক্লিয়ার হবো। আমরা ও লেভেল থেকে পড়ে আসছি যে অ্যাসিডিফাইড উইথ সালফুরিক অ্যাসিড, শুধু সালফুরিক অ্যাসিড, অন্য কোনো কিছু ইউজ করতে পারবো না। কেন পারবো না সেটা আমরা এই চ্যাপ্টারেই ক্লিয়ার হবো, এই যে মনে করে এরপরের ক্লাস বা তারপরের ক্লাস। এখন কথা হলো আমাদের আয়ন তো এই দুইটাই মেন, কিন্তু আমাদের আরেকটা আয়নও আছে সলিউশনে, ঠিক আছে? এটার উপরে এই ভ্যালুটা ডিপেন্ড করে। একটা হাফ ইকুয়েশনে যতগুলি আয়ন থাকবে সবগুলিকে আমাদের এই সলিউশনে ইনক্লুড করতে হবে, বুঝছস না বুঝছ নাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই কারণে আমরা এটা নিচ্ছি, ঠিক আছে? মানে এটা থেকে এটা হলো ঠিক আছে, কিন্তু এটা এই মিডিয়াতে তো লাগবে। মানে এই মিডিয়া না হলে, এই মিডিয়া না হলে, যদি মিডিয়া না হয় তাহলে আমাদের এই 5টা ইলেকট্রন গেইন করবো না, 2টা গেইন করতে পারে, একটাও গেইন করতে পারে, ঠিক আছে? কিন্তু এটা আমরা অ্যাসিডিক মিডিয়া থাকলে আমাদের সেটা ভালো হবে, এই জন্য এই রিয়াকশনটা হচ্ছে। আচ্ছা যাক, তাহলে এটা গেলো আমাদের হলো যে আমাদের দুইটা যদি এরকম থাকে তাহলে আমরা কিভাবে করবো। এবার আমরা একটা মানে মানে একটা সেলের ইএমএফ বের করব, সেটা আমরা কিভাবে করব, ঠিক আছে? লেখো, এবার লেখো, হেডিং দাও, লেখো ফাইন্ড দ্য ই সেল ভ্যালু। ই সেল আমি লিখি, দেখো কিভাবে লিখি। হেডিং দাও এটা, ফাইন্ড দ্য ই সেল ভ্যালু। এই যে ই নট সেল, এই যে সেল ভ্যালু অফ জিঙ্ক অ্যান্ড কপার। জিঙ্ক অ্যান্ড কপারের আমরা ইসেল ভ্যালুটা আমরা এবার বের করবো। তার আগে আমাদের একটু ইসেল ভ্যালুটা আমরা একটু জেনে নিই। যে জিঙ্কের ভ্যালুটা হলো, এটা দেওয়া থাকবে তোমাদের ডেটা বুকলেটে দেওয়া আছে, হ্যাঁ নিচে একটু লিখে নাও, এইগুলি লিখতেছি আমি, লিখে নাও। এটা ইনট ভ্যালু হলো -0.76 ভোল্ট, আর কপারেরটা হলো ইনট +0.34 ভোল্ট। হ্যাঁ, এই হেডিং দিয়ে নিচে এই ভ্যালু দুটো একটু লিখে নাও সবাই, এই ভ্যালু দুটো লিখে নাও।
দেখা হয়েছে? স্যার কোয়েশ্চেনটা কি ছিল? ওই যে প্রথম হেডিং তো এটাই যে তোমার হলো ফাইন্ড দ্য ইসেল ভ্যালু হবে, যে ফাইন্ড দ্য ইসেল ভ্যালু অফ জিঙ্ক অ্যান্ড কপার, এটা হেডিং। তারপরে এই দুইটা ইকুয়েশন নিচে লিখবি। আমরা এটা একটু ডিসকাস করব, বুঝে দেবো, তারপরে বলে আমরা নিজেরাই করতে পারবো। স্যার ইসেল ভ্যালুটা কি জিনিস? এই যে আমরা দুইটা হাফ সেল কানেক্ট করলে আমাদের কি হবে? একটা সেল হবে। হ্যাঁ স্যার। ওই সেলটার পটেনশিয়াল ডিফারেন্স যেটা, সেটা হলো ইসেল ভ্যালু, মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, আর পটেনশিয়াল ডিফারেন্স যেটা। আচ্ছা। ভ্যালু কি এই যে দুইটার ইনটের ডিফারেন্সটা হবে? হ্যাঁ, আমরা সেটা বের করব, সেটা কিভাবে হবে, কোনটা হবে, কিভাবে হবে, আমরা একটা ফর্মুলা এস্টাবলিশ করব, ফর্মুলা দেখাবো, ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে। ঠিক আছে, সেটা আমরা এখন এবার ডিসকাস করবো। এবার আমরা মানে যেহেতু আমাদের এই ইসিএল ড্র করতে বলছে আমাদের জিঙ্ক অ্যান্ড কপার, তাহলে এখানে দেখো আমাদের মেন ব্যাপারটা হচ্ছে, দেখো জিঙ্কের ইসিএল ভ্যালুটা আমাদের নেগেটিভ আর কপারটা হলো পজিটিভ। তার মানে জিঙ্ক হলো মোর রিঅ্যাক্টিভ আর কপার হলো লেস রিঅ্যাক্টিভ। ঠিক আছে, তুমি ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা যদি দেখো তাহলে জিঙ্ক যে যারটা যে ভ্যালুটা নেগেটিভ সে অলওয়েজ ইলেকট্রন ডোনেট করবে, নাকি? আমরা বলছিলাম যে, মনে আছে? দেখো, না বুঝলে খেয়াল করো সবাই, এখানে দেখো যে জিঙ্ক আমাদের কনভেনশন অনুসারে আমাদের সবগুলি রিডাকশন পটেনশিয়াল দেওয়া থাকবে, সবগুলি রিডাকশন পটেনশিয়াল দেওয়া থাকবে। আচ্ছা, এবার এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে -0.76, তাহলে 0.34। তাহলে মেন ব্যাপারটা হচ্ছে যখন দুইটা ভ্যালু, আমি এটা পরে লিখে দিব, দুইটা ভ্যালু নেগেটিভ হবে তখন মোর নেগেটিভটা অক্সিডাইজ হবে, লেস নেগেটিভটা রিডিউস হবে। আর একটা নেগেটিভটা পজিটিভ হলে নেগেটিভটা অক্সিডাইজ হয় আর পজিটিভটা আমাদের রিডিউস হয়। তার মানে দেখো আমাদের এই ভ্যালুটা দেওয়া আছে এটা, এখন এই রিঅ্যাকশনটা ফরওয়ার্ড হতে পারে, ব্যাকওয়ার্ড হতে পারে, সেটা ডিপেন্ড করবে এইটার সাথে কোন হাফ সেলটা আছে। দেখো এই জিনিসটা ক্লিয়ার না হলে আমি অন্যভাবে বুঝাবো। এটা যদি বুঝতে একটু সমস্যা হয়, আবার বলুন করো। স্যার। হ্যাঁ, খেয়াল করো জিনিসটা আমি কি বলছি। ধর মনে কর এই যে আমরা তো মনে করো ছোটবেলায় সবাই তো মনে করো রেসলিং দেখি, দেখি না? ইয়েস এখন এট ওয়ান পয়েন্ট আমরা দেখি। হ্যাঁ ঠিক আছে, রেসলিং এর মেন ব্যাপারটা হচ্ছে কি, ধর মনে কর দুইজন যখন মোটামুটি সেম মানে পার্সন থাকে স্ট্রেংথের দিক দিয়ে, তখন ওই খেলাটা মজার বেশি হয়, ঠিক কিনা? কারণ দুজনকে ডিফেন্ড করতেছে, কেউ কাউকে সহজে হারাতে পারতেছে না, সেটা খেলাটার মজা আলাদা। কিন্তু মনে করো একজন উইক আর একজন স্ট্রং হলে সেই জিনিসটা আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঠিক আছে, জিনিসটা এরকম যে আমাদের জিনিসটা হচ্ছে কি, আমাদের এই ফরম্যাটে দেওয়া আছে। এখন জিঙ্ক এইটা আমাদের এটা ফরওয়ার্ড হতে পারে, ব্যাকওয়ার্ড হতে পারে, সেটা ডিপেন্ড করবে কার উপরে? সেটা ডিপেন্ড করবে এর উপরে, অন্য সেলটা কি আছে। দেখো আমাদের এই ভ্যালুটা নেগেটিভ, নেগেটিভ হলে নর্মালি ধরে নিই এরা ইলেকট্রন ডোনেট করবে, তার মানে এদেরটা ব্যাকওয়ার্ড হবে, এই যে ব্যাকওয়ার্ড হবে মানে এইটা হবে জিঙ্ক ইলেকট্রন ডোনেট করে জিঙ্ক 2+ হবে। ঠিক আছে, এটা বুঝছোস? আর যদি ভ্যালুটা পজিটিভ মানে স্যার নেগেটিভ হলে ওরা মোর ইনক্লাইন্ড। হ্যাঁ, মানে ওরা হলো মানে নর্মালি মেটাল গুলি হলো নেগেটিভ হয়। ঠিক আছে, মানে মোর রিঅ্যাক্টিভ মেটাল হাইড্রোজেন থেকে সেগুলি মানে নেগেটিভ হয়। আচ্ছা নেগেটিভ হলে তারা ইলেকট্রন সাধারণত ডোনেট করবে, তাদের টেন্ডেন্সি ডোনেট করা। ঠিক আছে, তাহলে আমি এটা নিলাম, তাহলে এই দুটি, এইটা একটা নেগেটিভ একটা পজিটিভ, তার মানে ও তো ইলেকট্রন ডোনেট করবে, তাহলে এটার ব্যাকওয়ার্ডটা হচ্ছে। ঠিক আছে, এবার ও তো গেইন করবে, গেইন করলে কি ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড, কোনটা হয়? ফরওয়ার্ড। ফরওয়ার্ড। তাহলে এইটা Forward, sir. রিঅ্যাকশনটা কি হবে? এটা রিঅ্যাকশনটা কি হবে? এটা রিঅ্যাকশনটা হলো Cu2+, এটা এভাবে থাকবে, দুটো ইলেকট্রন গেইন করবে, আমাদের হয়ে যাবে কপার। তাই এবার দুইটা রিঅ্যাকশন অ্যাড কর, এটা কাটা যায়, জিঙ্ক কপার টু সল্টে অ্যাড করলে আমাদের জিঙ্ক 2+ আর হলো কপার হবে। তাহলে তো রিঅ্যাকশনটা হয় কিনা? হয় রিঅ্যাকশনটা। যদি জিঙ্ক কপার টু সল্টে অ্যাড করো, জিঙ্ক 2+ আর কপার, হয় রিঅ্যাকশনটা? হ্যাঁ স্যার হয়।
Yes, sir. Current zinc এবার more. মোর রিঅ্যাক্টিভ, এটা বুঝলাম। এবার যদি এরকম থাকে, দেখ এখন জিঙ্কেরটা আমরা দেখলাম যে এই ক্ষেত্রে দেখলাম আমাদের জিঙ্কেরটা ফরওয়ার্ড হলো, মানে ব্যাকওয়ার্ড হলো, সরি। এবার যদি এটা থাকে কপার নাই, ধর ম্যাগনেসিয়াম আছে, তাহলে এবার এটার ভিতরে কোনটা কোনটা ফরওয়ার্ড কোনটা ব্যাকওয়ার্ড হবে? বল মাস্টার বল। Sir, backward হবে magnesium এর এই আর এটা ইয়েটা। হবে ফরওয়ার্ড, এটা হবে, শেষ। তার মানে আমি অন্যটা হ্যাঁ, কি ইউজ করতেছি তার উপর ডিপেন্ড করবে, মানে ওটা থেকে কি মোর স্ট্রঙ্গার নাকি লেস স্ট্রঙ্গার, ঠিক আছে? এই জন্য, বুঝছো? Yes, sir. আচ্ছা, এখন কথা হলো আমাদের যে এই যে যে জিনিসটা আছে, এবারে দুটো হাফ সেল দেওয়া আছে আমাদের, এখন এটা হলো ইলেকট্রন ডোনেট করবে, এটা গেইন করবে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, কারণ এটা নেগেটিভ, এটা পজিটিভ। এখন নর্মালি আমাদের দেখো, আমাদের কনভেনশন অনুসারে আমি যদি এই দুটো সেল কানেক্ট করি, তাহলে ইলেকট্রনটা ডোনেট করবে জিঙ্ক, আর কপারটা ইলেকট্রন গেইন করবে, কপার টু প্লাস। এখন ব্যাপারটা হলো আমাদের এই চ্যাপ্টারে কনভেনশন অনুসারে আমরা যেটা অক্সিডাইজ হবে সেটাকে লাগবে লেফট হ্যান্ড সাইড, আর যেটা রিডিউস হবে সেটা রাইট হ্যান্ড সাইড। তার মানে জিঙ্কে রাখবো আমরা হলো লেফট হ্যান্ড সাইড। এই যেরকম দেখো, আমরা জিঙ্কের ইলেকট্রোডটা রাখবো, মানে জিঙ্ক হাফ সেলটা রাখবো হলো আমাদের লেফট হ্যান্ড সাইডে। এটা তুমি উল্টাও করতে পারো, কোনো সমস্যা নেই, সেটার জন্য কোনো সমস্যা নেই। এই এটা রাখবো আমরা এইভাবে। এখানে আমাদের গোল্ডটা থাকবে, ভোল্টমিটার। দেখো এখানে আমাদের এইটা হলো আমাদের হলো সলব্রিজ। সলব্রিজ দিব, সরি সলব্রিজ দিন, হ্যাঁ সলব্রিজ আছে, থ্যাংক ইউ। এটা এটা হলো আমাদের সলব্রিজ। হ্যাঁ এখানে তাদের এখানে এটা হলো আমাদের অ্যানোড, এটা নেগেটিভ ইলেকট্রন, ঠিক আছে? এটা অ্যানোড। এটা হলো আমাদের জিঙ্ক ইলেকট্রন, আর এইটা হলো আমাদের 1 মোল পার ডিএম কিউব জিঙ্ক সালফেট সলিউশন। ডায়াগ্রামটা এখানে সবাই, এখান থেকে ইলেকট্রন ডোনেট হবে, ইলেকট্রনটা মুভ করবে দিক থেকে দিকে, যায় এই থেকে দিকে যাবে। আর এটা হলো আমাদের ক্যাথোড, ক্যাথোডটা আমাদের পজিটিভ হয়। আর এটা হলো আমাদের কপার ইলেকট্রোড, আর এখানে আমাদের আছে 1 মোল পার ডিএম কিউব কপার টু সালফেট সলিউশন। এই ডায়াগ্রামটা দেখে নাও। ডায়াগ্রাম বুঝতে গেলে সমস্যা হলে আমাকে কোশ্চেন করো। স্যার লেফট সাইডে কোনটা থাকবে? স্যার লেফট লেফট সাইডে সাইডে কি? যেটা 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 অক্সিডাইজ হয় সাধারণত, এখন তুই উল্টা করলেও কোনো সমস্যা নাই, তুই উল্টা করলেও তো মনে কর জিঙ্ক ইলেকট্রন ডোনেট করবে, ঠিক না? বুঝছোস? মানে আমাদের স্যার কনভেনশন অনুসারে আমাদের এই রাখতে হবে এটা, ঠিক আছে? তুই উল্টা রাখলে কোনো সমস্যা নেই। হুম
আঁকা হয়েছে সবার? ভাই একটু তাড়াতাড়ি রাখতে হবে। স্যার ওইটা কি ZN হ্যাঁ, ইলেকট্রোড, হ্যাঁ ইলেকট্রোড। এটা লেখাটা হয় না, লেগে গেছে। ইলেকট্রোড, জিঙ্ক ইলেকট্রোড। লেখা সবার আঁকা হয়েছে? আচ্ছা, এবার লেখো। হ্যাঁ, এবার নিচে লেখো। লেখো at the anode, ব্র্যাকেটে নেগেটিভ ইলেকট্রন। তারপর লেখো, আমি ডেসক্রিপশনটা বলতেছি, লেখো। নাও লেখো। লেখো the zinc rod is dipped into, দেখো the zinc rod sorry, এখানে দেখ। হ্যাঁ লেখো the zinc rod is dipped into 1 mole per dm cube zinc sulfate solution. The zinc rod is dipped into 1 mole per dm cube zinc sulfate solution. তাহলে লেখো the zinc is in equilibrium with the zinc is in equilibrium with the solution of Zn2 plus ions. The solution of Zn2 plus ions. এই কোশ্চেনটা লেখো, নিচে এই কোশ্চেনটা লেখো। Is in equilibrium With the solution of Zn2 plus. With the solution of Zn2 plus ions. তারপরে এই কোশ্চেনটা লেখো। হ্যাঁ, তারপর নিচে লেখো। হ্যাঁ লেখো the position of the equilibrium is to the left hand side so electrons are produced making the zinc rod negatively charged
Sir, making the zinc positively charged হবে না? না আচ্ছা। না 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 নেগেটিভলি চার্জ মেকিং দ্য জিঙ্ক রড নেগেটিভলি চার্জড রিলেটিভ টু দ্য সলিউশন, মানে এটা নেগেটিভ ইলেকট্রন না। নেগেটিভ কেন হলো? ইলেকট্রন ডোনেট করে দিল, ওটা তো জিঙ্কের চারপাশে আছে, আর জিঙ্ক 2+ তো আমাদের নিচে চলে গেল, সলিউশনের নিচে, সলিউশনে চলে গেল। তাহলে সলিউশনের রেসপেক্টে এটা হলো আমাদের নেগেটিভ। সলিউশনে তো আমাদের ইলেকট্রন থাকবে না, আয়ন থাকবে। বুঝতে পারছো? স্যার ইলেকট্রনটা হচ্ছে হ্যাঁ স্যার। এই জিঙ্ক রডে আসছে নাকি ওয়ারে পাস করে ওইদিকে চলে গেছে? না 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 ওই তো না না, মানে নর্মালি জিঙ্ক রডে তো আমাদের হলো ইলেকট্রন তো থাকবেই, থাকবে না? জিঙ্ক তো মেটাল, ঠিক আছে? আচ্ছা থাকবে। মানে এটা আমাদের নেগেটিভ ইলেকট্রন আমরা কেন বললাম, কার রেসপেক্টে বললাম, সেটা আমরা এই সলিউশনের রেসপেক্টে আমরা বলতেছি। সলিউশনের জিঙ্ক 2+ আয়ন যেহেতু আছে, আর ইলেকট্রনগুলি আমাদের জিঙ্ক রডে থেকে ওটা ওয়ারের ভিতর দিয়ে চলে যাবে, সেই জন্য এটা রেসপেক্টে আমরা বলতেছি এটা হলো আমাদের নেগেটিভ ইলেকট্রন। বুঝছো না বুঝছ নাই? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এবার তারপর লেখো অক্সিডেশন টেক্স প্লেস। অক্সিডেশন টেক্স প্লেস স্যার নেগেটিভলি চার্জড এর পর কি ছিল? negatively charged relative to the solution, relative to the solution। কি বুঝছো জি স্যার। রেহাম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর লিখবে এখানে অক্সিডেশন টেক্স প্লেস at the anode। অক্সিডেশন রিডাকশনে কোনো সমস্যা নাই, ওটা সেমই থাকবে, শুধু এটা চেঞ্জ হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। স্যার অক্সিডেশন টেক্স প্লেস টেক্স প্লেস at the anode, anode তো অক্সিডেশনই হয়, ওটা কোনো চেঞ্জ হবে না। বুঝছো? এবার লেখ at the cathode। পজিটিভ ইলেকট্রোড। স্যার এই পুরো রিঅ্যাকশনটা স্টার্ট হয় কিভাবে? সলভেজ হ্যাঁ, পুরো রিঅ্যাকশনটা বুঝিনি, আবার বল। পুরো রিঅ্যাকশনটা স্টার্ট হয় কিভাবে স্যার? ওই তো সলভ ব্রিজ, মানে এইগুলি কানেক্ট করে, সলভ ব্রিজ কানেক্ট করলে আমাদের রিঅ্যাকশনটা শুরু হয়ে যায়, ঠিক আছে? তারপর লেখো, এটা লেখো অ্যাট দি ক্যাথোড, ব্র্যাকেট লেখো পজিটিভ ইলেকট্রোড। লেখো লেখো দ্য কপার ইলেকট্রোড ইজ ডিপড ইনটু the copper electrode is dipped into 1 mole per dm cube copper to sulfate solution। তবে লেখো the copper electrode is in equilibrium with the solution of C2+ ions। তারপরে এই রিঅ্যাকশনটা আমরা লিখবো। স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, আমি বললাম the copper electrode is dipped into 1 mole per dm cube copper to sulfate solution। তাহলে লেখো the copper electrode is in equilibrium with the solution of copper 2+ ions। তারপরে রিঅ্যাকশনটা লেখো। একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। কপার ইলেকট্রোডটা কি কপারের সলিউশনে অ্যাড করার জন্য ওই যে ইলেকট্রোড থেকে কপার সল্টটা ডিসলভ হওয়া স্টার্ট করে, তারপরে এই রিভার্সিবল রিঅ্যাকশনটা মানে এস্টাবলিশ হয় আর কি
ইকুইলিব্রিয়ামটা। হ্যাঁ, এটার জন্য আমাদের পজিটিভ হচ্ছে, বুঝছ নাই? ইলেকট্রনও তো ওয়ারের ভিতরে আসতেছে, আর সলিউশনের Cu2 প্লাসটা আমাদের কপারে গিয়ে ডিপোজিট হয়ে যাচ্ছে, মানে কপার ক্যাথোডে গিয়ে ডিপোজিট হচ্ছে, বুঝছো? মানে এখানে মানে রিয়াকশনটা কি হবে, এই রিয়াকশনটা কি হবে, ও ইলেকট্রন গেইন করবে, এটা গেইন করবে, আর এই কপারটা কোথায় ডিপোজিট হবে? ক্যাথোডে ডিপোজিট হবে না? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ, তাহলে আমাদের সলিউশনের রেসপেক্টে আমাদের ওই তোমার হলো ক্যাথোডে গিয়ে Cu2 প্লাসটা যে ডিপোজিট হলো, তাহলে ওটা বেশি থাকার জন্য আমাদের এই এটা হচ্ছিল ক্যাথোড, পজিটিভ ইলেকট্রন বলতেছে। কিন্তু ইলেকট্রন কিন্তু ওয়ারের ভিতর দেশে এই কপার 2 প্লাস এনে গেইন করবে, বুঝছো? তোর কনফিউশন কি আমাকে বল, আমি সেটা বুঝাই। মানে কি স্যার, আমার কনফিউশন হয়েছে এখানে, মানে এই 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 পুরো রিঅ্যাকশনটা হওয়ার পিছনের টা বুঝতে পারছি, ইফ দ্যাটস হোয়াট ইউ কল ইট, যে মানে রিঅ্যাকশনটা কেন হবে এটা বুঝতে পারতেছি অন পেপার, বাট প্র্যাকটিক্যালি রিঅ্যাকশনটা কিভাবে স্টার্ট হইতেছে আর কেন হইতেছে বুঝতেছি না। বাট এটা এখন বোঝা লাগবে না, কারণ রিঅ্যাকশনের ক্যালকুলেশনে বুঝে গেছে কেন হইতেছে। না আর না, বুঝছি স্যার, তুই মানে ইলেকট্রোলাইসিসের সময় কি তাহলে কপার ইলেকট্রোডটা ভারী হবে আর জিঙ্ক ইলেকট্রোডটা হালকা হয়ে যাবে? হ্যাঁ, জিঙ্ক একটু সময় কপারে যেটা হবে, জিঙ্ক ইলেকট্রন ডোনেট করে সলিউশনে চলে যাবে, আর কপার 2 প্লাসটা সলিউশন থেকে কপার ডিপোজিট হবে, এই রিয়াকশনটা এখানে হচ্ছে। আর এটা তো আমাদের ইলেকট্রোলাইসিস না, এটা তো আমাদের রিয়াকশন রেসপন্স হচ্ছে, যেহেতু আমরা সলব্রিজ দিচ্ছি, এই জন্য সলব্রিজ সাথে রিয়াকশন হবে না। আচ্ছা, আমি লিখি তারপর দেখ, আমি লিখি তারপর দেখ। আচ্ছা স্যার, হ্যাঁ বলো কি? এখানে ইকুইলিব্রিয়াম কেমনে হইলো? না, আরে এটা ইকুইলিব্রিয়াম সাইন না? স্যার মানে কেমনে হইলো? আরে বাবা, এখানে রিয়াকশনে যখন ইকুইলিব্রিয়ামে আমাদের যখন দিতে হবে, আমরা ইকুইলিব্রিয়ামটা কি যদি করে, এখন ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে সেটা ডিপেন্ড করবে এটা কার সাথে কানেক্ট আছে, এটা কোন মেটালের সাথে কানেক্ট আছে তার উপর ডিপেন্ড করবে কোন দিকে যাবে, বুঝছ নাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তুই তুই যদি বলো যে স্যার এটা অ্যাকোয়াস আর সলিড ইকুইলিব্রিয়াম থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, সমস্যা কি? এটার জন্য সমস্যা নেই, আমাদের ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে সেটা ডিপেন্ড করবে আমরা কি অ্যাড করছি তার সাথে, বুঝছো? হ্যাঁ, লিখতে থাক, লিখতে থাক, সামনে বুঝতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, যে এখানে দেখো, এটার পর লিখবো হলো, তারপর নিচে লেখো, এই রিয়াকশন নিচে লেখো, দিস sets up a potential difference between the two metal rods. স্যার ডিসের পর শুনতে পারি না। This TSIS, this sets up, SETS sets up a potential difference between the two metal rods. Between the two metal rods. তারপর লেখো, a current will flow when the rods are connected by a wire flow when the rods are connected by a wire and the solutions are connected by a salt bridge. And the solutions are connected by a salt bridge. তাহলে লেখো,
The current is carried in the salt bridge by the movement of ions and the current is carried out in the wire So the current is carried in the salt bridge. in the salt bridge. The current is carried in the salt bridge by the movement of ions. And the current is carried in the wire. সেটা আমরা জানি ওয়্যারের ভিতর দিয়ে ইলেকট্রনের মুভমেন্টটা হয়। The current is carried in the wire by the flow of electrons from the zinc rod to the copper rod. এবার আমরা ইসেল ভ্যালুটা লিখব। ইসেলটা আমরা এই করব। ইসেলের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা মনে রাখতে আমাদের। ই নট সেল ইকুয়াল টু ই নট এটা হলো রিডিউসড মাইনাস ই নট অক্সিডাইজড। অথবা আমরা যদি কনভেনশন অনুসারে লিখি লেফট হ্যান্ড সাইড ইলেকট্রোড মাইনাস রাইট হ্যান্ড সাইড ইলেকট্রোড। ও না সরি রাইট হ্যান্ড মাইনাস লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড মাইনাস লেফট হ্যান্ড। দেখো রাইট হ্যান্ডে যে থাকবে সে রিডিউসড হয়, লেফট হ্যান্ডে যে থাকে সে অক্সিডাইজড হয়। তার মানে আমাদের রিডিউস মাইনাস অক্সিডাইজ, সেটা আমাদের এইটা তুমি নাও লিখতে পারো, এটা কনভেনশন অনুসারে আমাদের এটা লিখলেই হবে। এটা বোঝার জন্য যে আমাদের কনভেনশন অনুসারে অলওয়েজ যেটা হবে রাইট হ্যান্ড মাইনাস লেফট হ্যান্ড, মানে লেফট হ্যান্ডে থাকে হলো অক্সিডাইজ আর লেফট হ্যান্ড থাকে রিডিউস। তার মানে একই কথা, রিডিউস মাইনাস অক্সিডাইজ। দেখে রাখো ইসেল। কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, আপনি কয়েকবারই বললেন কনভেনশন অনুসারে। স্যার কনভেনশন বলতে এখানে কি বোঝায়? কনভেনশন বলতে আমরা নরমালি যেটা অক্সিডাইজড হয় সেটাকে লেফট হ্যান্ড সাইডে রাখি, আর যেটা রিডিউস হয় সেটা রাইট হ্যান্ড সাইডে রাখি। এটা সব ক্ষেত্রে না হতে পারে, কোনো সমস্যা নেই। দেখো তুমি যদি মনে করো আমরা এই যে জিঙ্ক ইলেকট্রোডটাকে লেফট হ্যান্ড সাইডে রাখছি, ওটা অক্সিডাইজ হবে, আর ওটাকে লেফট হ্যান্ড সাইডে রাখছি রিডিউসড হবে, ঠিক আছে? তুমি যদি উল্টাও করো, তুমি ক্যাথোড অ্যানোডের সাইন কিন্তু আর উল্টা করতে পারবে না। জিঙ্ক অ্যানোডই থাকবে আর কপার ক্যাথোডই থাকবে, ঠিক আছে? বুঝছো আমি কি বলছি? হ্যাঁ, কি বুঝছো না বুঝো নাই? হ্যালো, বল, প্রশ্ন কর। কি বুঝছ না কোশ্চেন কর, তারপর আমি বলতেছি। যে অক্সিডাইজড হবে তাকে আমরা লেফট সাইডে রাখবো, হ্যাঁ লেফট সাইডে রাখবো। যে রিডিউসড হবে তাকে আমরা রাইট সাইডে রাখবো। রাইট সাইড। এখন তুই যদি উল্টো করে রাখোস, তার মানে জিঙ্ক আর কপার তুই যদি নেস, মানে হাফ সেল নেস, তাহলে জিঙ্ক তো অক্সিডাইজ হবে আর কপার তো রিডিউস হবে, নাকি? এটাই তো। সেজন্য সাইনটা চেঞ্জ করবি না, মানে জিঙ্ক অ্যানোডে থাকবে, কপার ক্যাথোডে থাকবে। এখন তারা যদি বলে না দেয়, মানে কনভেনশনটা কেন বলতেছি, মানে একটু পরে ক্লিয়ার হবে কেন কনভেনশনের কথাটা বলতেছি আমরা। এটা আবার এখানে স্যার এখানে স্যার আমরা যে ই নট রিডিউসটা নিব, স্যার ই নট রিডিউস না সরি স্যার ই নট অক্সিডাইজ যেটা নিব সেটা কোন ভ্যালুটা নিব? ওই যে মাইনাস
0.76 নাকি 0.76? আমি কি করতেছি দেখ তুই, বের করে এবার আমরা ভ্যালু বের করবো। ই সেল ভ্যালু বের করতেছি এবার আমরা, ই সেল। সো ই সেল ইকুয়াল টু রিডিউস হচ্ছে কত আমাদের, প্লাস 0.34 ভোল্ট, মাইনাস এটা মাইনাস 0.76 ভোল্ট, তাহলে আমাদের আসবে হলো প্লাস 1.1 ভোল্ট। তাকে বুঝছোস কি করছি? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, ওই ভ্যালুটাই বসাতে হবে তোমাকে, যেটা রিডিউস হবে সেটার, যেটা অক্সিডাইজ হবে সেটার ভ্যালুটা রিডিউস হবে সেই ভ্যালুটাই বসাতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের ই সেল ভ্যালু, জিঙ্ক অ্যান্ড কপারের। আচ্ছা, লেখা হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই ইকুয়েশন, এই ফর্মুলাটা আপনাদের মনে রাখতে হবে। এখন সেল, এবার লেখো নিচে লেখো সেল রিপ্রেজেন্টেশন, মানে আমরা যে এটা করলাম সেটা এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়, সেল রিপ্রেজেন্টেশন। সেল রিপ্রেজেন্টেশন কার সেল রিপ্রেজেন্ট করতেছি? এই যে কপার আর জিঙ্কের। হ্যাঁ, দেখো আমাদের সেল রিপ্রেজেন্টেশন করতে গেলে খেয়াল করো, এই যে এইটা হলো আমাদের সল্ভ ব্রিজ, এটাকে এইভাবেও দেয়, এটাকে এইভাবেও দেওয়া যায়, আবার এইভাবেও দেওয়া যায়। এই যে ডটেড লাইন দিয়ে দেওয়া যায় এরকম করে, এটা হলো সল্ভ ব্রিজ। আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবা, সল্ভ ব্রিজের সাথে সবসময় যেটার অক্সিডেশন নাম্বার বেশি সেটা থাকবে। দেখো এই হাফ ইকুয়েশনে জিঙ্ক 2+ আর হলো জিঙ্ক, বলো কার অক্সিডেশন নাম্বার বেশি? এটা হলো 2+, এটা হলো 0। আর কপারের ক্ষেত্রে একই, 2+ এর কপারের ক্ষেত্রে একই। এখন একটা জিনিস খেয়াল করো, আচ্ছা লেফট হ্যান্ড সাইডে আমরা কি রাখছি, যেটা অক্সিডাইজ হয় সেটা রাখছি নাকি? তাহলে সেক্ষেত্রে আমাদের দেখে যে একটা দাগ দিব, এটার সাথে থাকবে হলো হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার অ্যাকোয়াস, আর এটা থাকবে হলো আমাদের সলিড। এই যে এটা হলো জিঙ্ক, জিঙ্ক ইলেকট্রোডটা আমাদের জিঙ্ক টু সালফেটের ডিপ করা আছে, আর এই পাশে থাকবে আমাদের হলো কপার, এটার সাথে সবসময় হাইয়েস্ট অক্সিডেশন মানে C2+ অ্যাকোয়াস Cu সলিড। আর এটাকে এইভাবেও করা যায়, এই যে আমরা নিচে যেটা করতেছি একই রকম ভাবে করা যায়। আর এটা হলো সল্ভ ব্রিজ, এটা লিখলে লিখে দেবো, এটা লেখার দরকার নাই, এটা হলো সল্ভ ব্রিজ, সল্ভ ব্রিজ। তাহলে এটার ক্ষেত্রে একই রকম, Cu2+ ব্র্যাকেট অ্যাকোয়াস সলিড লাইন কপার, আর এখানে Zn2+ অ্যাকোয়াস, এই দুটো একই। এই কেন হ্যাঁ বাসাবি, বলেন স্যার। হ্যাঁ আমাদের এইভাবে দেওয়া থাকবে, এরকম করে দেওয়া থাকলে যেটা লেফট হ্যান্ড সাইডে থাকবে সেটা অলওয়েজ অক্সিডাইজ হবে, আর যেটা রাইট হ্যান্ড সাইডে থাকবে সেটা Okay, রিডিউস sir. হবে। এই সেল রিপ্রেজেন্টেশন এইভাবে দেওয়া থাকবে আমাদের, এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন তো যদি উল্টা করে দেয় যে আমাদের এইটা এই পাশে দিল, এটা এই পাশে দিল, কোনো সমস্যা নেই, তোর একটা ভ্যালু বের হবে। এখন রিয়াকশন হবে কি হবে না সেটা পরের ব্যাপার। এই জন্য আমরা বলছি অ্যাজ দি কনভেনশন, লেফট হ্যান্ড সাইডে যেটা অক্সিডাইজ হবে আর রাইট হ্যান্ড সাইডে যেটা রিডিউস হবে, আর আমাদের ইসেল হলো রিডিউস মানে অক্সিডাইজ অলওয়েজ। তাহলে লিখে নাও, এটা অর, দুইটা একই জিনিস, অর এভাবে দেখা যাবে, বোধ হবে। লিখে নাও।
আঁকা হয়েছে? Sir, right. তাড়াতাড়ি আঁকো। তাহলে নেক্সট ক্লাসে তোমরা, আমি আগেই দিয়ে দিব, তোমরা কালকে রাত্রে পেয়ে যাবা, সলভ করে আমাকে জমা দিয়ে দিবা। অ্যাপ্লিকেশন গুলি মুখস্থ করে লেখো, নিজে বুঝে লেখো। লেখা হয়েছে? স্যার বলো বলো। স্যার এখানে না কি বুঝাইছেন আমি ওটা বুঝতেছি না। আচ্ছা, এখানে দেখ, এই যে আমরা যে কপার জিঙ্কের এটা করলাম, জিঙ্কটা আমাদের কি আছে, অক্সিডাইজ হবে না? জিঙ্কটা অক্সিডাইজ হয়েছে না? তাহলে সেটা থাকবে লেফট হ্যান্ড সাইডে, এই যে লেফট হ্যান্ড সাইড। আর যেটা রিডিউস হয়েছে রাইট হ্যান্ড সাইড। কার? এই যে এটা হলো সল্ভ ব্রিজ, দেখছো সল্ভ ব্রিজ, এটা সল্ভ ব্রিজ। এইভাবে দেওয়া যায়, এইভাবে দেওয়া যায়। সল্ভ ব্রিজের লেফট হ্যান্ড সাইডে থাকবে যেটা অক্সিডাইজ হবে, আর রাইট হ্যান্ড সাইডে রিডিউস হবে। সল্ভ ব্রিজের সাথে অলওয়েজ হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার থাকবে। এই যে এই দুটার হাইয়েস্ট হলো 2+, এই দুটার হাইয়েস্ট হলো 2+। তাহলে আমরা যে কনভেনশন বলতাম, কনভেনশন এই যে এটার থেকে আসে, কনভেনশনটা আমাদের এটা থেকে আসে। লেফট হ্যান্ড স্যার সাইডে আমরা এটা কেন করি? এটা না, এটা কি আমাদের মনে করো, আমাদের তো এই যে বড় একটা সেলকে, তো মনে করো আমাদের সবকিছু দিয়েই করতো, তোকে এরকম করে দেওয়া থাকবে, তোকে বলবে ডায়াগ্রাম ড্র করতে, তাহলে তুই কি করবি? আমরা ডায়াগ্রাম ড্র করছি, জিঙ্ক মেটালটাকে জিঙ্ক সালফেট সলিউশনে অ্যাড করব, তাহলে এই জিনিসটা আমাদের অনেক ইজি ভাবে ক্যালকুলেশন করা যাবে, বোঝা যাবে যে কি আছে এখানে। ওই পুরো ডায়াগ্রামের জায়গায় এটা করে দিলে পুরো, না পুরো ডায়াগ্রাম মানে ওই ডায়াগ্রামটাকে আমাদের রিপ্রেজেন্ট করতে পারে, এইভাবে বলতে পারে, সেটা বলতে মানে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। রিপ্রেজেন্ট করে। আর এইভাবে দেওয়া থাকলে আমাদের ডায়াগ্রাম আঁকতে বলতে পারে তোমাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার যদি আমাদের সেল রিয়াকশন লিখতে বলে, সেল রিয়াকশন মানে আমাদের এই সেলের রিয়াকশনটা কি, তাহলে সেটা কি হবে? কি হবে? জিঙ্ক কপার 2+ সাথে রিঅ্যাক্ট করে, জিঙ্ক 2+ আর কপার হচ্ছে, এটা হলো সেল রিয়াকশন। লিখে নাও, সেল রিয়াকশন। মানে সেলের যে রিয়াকশনটা হচ্ছে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? এক মিনিট স্যার, কপি করে নিই। না, কপি করো, কোশ্চেন থাকলে করো। আমি বলছি কারো কোনো কোশ্চেন আছে সেটা থাকলে করো। এগুলি একটু ভালো করে বুঝতে হবে, একটু মাথায় ঠিক মতো বোঝার চেষ্টা করে বুঝতে পারেন। এরপরের ক্লাস কেউ মিস করবেন, এরপরের ক্লাস আমি ইম্পর্টেন্ট জিনিস পড়াবো এই চ্যাপ্টারের। স্যার হ্যাঁ বলো। নেক্সট ক্লাসে না এক্সাম হবে? পরীক্ষা এক্সাম তো আমি দিয়ে দেবো নেক্সট ক্লাসে। আমি ক্লাস টাইমে আমি আগে তোমাকে পেপার দিয়ে দেবো, তোমরা পরীক্ষা দিবা তোমাদের টাইম মতো। আমি টাইম লেখা থাকবে টাইম মতো, এটা তোমরা ইচ্ছা করলে তোমরা চিটিং করে দেবো, তোমাদের ব্যাপার, আমি এটা কিছু করবো না, ঠিক আছে? স্যার পরীক্ষায় কি আসবে, মানে কি পড়া লাগবে আমি এখনো বুঝতেছি না, আমি অনেক কনফিউজড। ক্যালকুলেশন আমরা আজকে যা করেছি যেগুলি না, এই নোট দিতেছি তার আগের থেকে ক্যালকুলেশন মতো লাস্ট ক্লাস বা তার আগের ক্লাস মতো যা পড়াইছি, মোলস ক্যালকুলেশন, রিডক্সের ক্যালকুলেশন, এই যে হাফ ইকুয়েশন দিচ্ছি কতগুলি, গুগল ক্লাসরুমে দেওয়া আছে, দেখিস। ওই ইকুয়েশন দিয়ে ইকুয়েশন লিখে মোলস ক্যালকুলেশন, মোলস ক্যালকুলেশন করতে হবে। 10টা ক্যালকুলেশন দেবো আমি, হাফ ইকুয়েশন লিখে পারলে মিলাইও ঠিক মতো সবাই। মানে অ্যান্সার কারোর সাথে মিলাইস না, এটা তোদের ব্যাপার। আচ্ছা হচ্ছে, এটা হচ্ছে লেখা হচ্ছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত তোমরা পড়ো, আমি নেক্সট ক্লাসে আবার পর পার্টটা শুরু করবো, ঠিক আছে? তাহলে আজকে রাখলাম, ওকে, বাই। বাই স্যার। বাই স্যার।